স্বপ্ন দেখে স্বপ্ন পুরে যেন আর না মানা গল্প অদম্য তারুণ্য অদম্য তারুণ্য অদম্য তারুণ্য। কিছু স্বপ্ন ধুলোমাখা জীর্ণতার গভীরে ঘুমিয়ে থাকে, কিছু সম্ভাবনা আঁধারের চাদরে ঢাকা পড়ে থাকে, কিন্তু তারুণ্যের আলো যখন সেই আঁধার ফুঁড়ে বেরিয়ে আসে তখন জেগে ওঠে নতুন ভোর, জন্ম নেয় অদম্য এক প্রাণ শক্তি। এই গল্প মেহমেদ রৌদ্র নামের এক স্বপ্নদ্রষ্টার, যে কেবল বইয়ের পাতায় নিজেকে আবদ্ধ রাখেনি, বরং তারুণ্যের স্পন্দনে খুঁজে নিয়েছে জীবনের এক নতুন দিগন্ত। পড়াশোনার পাশাপাশি সে স্বপ্ন দেখেছিল কিছু করার, কিছু গড়ে তোলার। এসএসসির পরে বলা যায় যে আমি একরকম ফ্যামিলির অবাধ্য হয়েই আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমার বাবা চায় নাই যে আমি ঢাকায় আসি, কিন্তু আমি বাবার অবাধ্য হয়ে ঢাকা আন্টির বাসায় চলে আসলাম যে ঢাকায় পড়াশোনা করবো, আরও ভালো কিছু করব। মানে একরকম বলা যায় বাবার মতামতের একদম টোটালি এগেনস্টে আমি ঢাকায় আসলাম। দেন ওই ইন্টারে পড়ার পাশাপাশি টুকটাক তখন ক্রাফটের কাজ টাজ করতাম বাসায়, টুকটাক এমনি ভালো লাগতো আর কি। দেন ইন্টার কমপ্লিট হওয়ার পরপরেই আমি হোটেল ম্যানেজমেন্টে আমার ডিপ্লোমা করলাম। ডিপ্লোমা করে আমি ইন্টারকন্টিনেন্টালে তখন জবে জয়েন করলাম। তো জবটা খুবই ভালো ছিল ইন্টারকন্টিনেন্টালে, যেহেতু একটা 5 স্টার হোটেল ছিল। জাস্ট শুরু করলো তখন, কিন্তু ওখানে কিছুদিন জব করার পর মনে হলো যে আসলে ওটা আমার জন্য না, আমার সাথে যাচ্ছে না। মানে ইন্টারনাল অনেকগুলো প্রবলেম ছিল, বা ওটার স্যালারি, বা আমার বাসা ছিল মিরপুরে, ওখান থেকে যাওয়া আসা সব মিলিয়ে মানে এটা আমার জন্য স্যুট করতেছিল না। তারপরে করোনা শুরু হয়ে গেল, তো দেখা গেল যে আমি এমনি জবটা ছেড়ে দিলাম। জবটা ছেড়ে দিয়ে তখন বাসায় কিছুদিন, তো বাসায় ফ্রি টাইমটা কাজে লাগানোর জন্য আমি টুকটাক ক্রাফটের কাজগুলো শুরু করলাম আর কি। এমনি এটা শখের বসে, একদমই সিম্পল কাজগুলো। লাইক আমার প্রথম কাজ ছিল, আমি ওই সময় যে কাজটা করছিলাম যে প্লাস্টিকের বোতল কেটে ওটা দিয়ে আমি ছোটো ছোটো বাস্কেট তৈরি করেছিলাম, এমনি শখের বসে। তো আমার ফ্ল্যাটে একজন বড় ভাই, আমি যেহেতু ব্যাচেলর ছিলাম, অন্য রুমে এক ভাইয়ের গেস্ট আসছিল। এসে সে আমার রুমে এই কাজগুলো দেখে বলতেছে, ও আচ্ছা এটা তো খুব সুন্দর, তুমি কি ক্রাফটের কাজ ভালো পারো? ভালো পারি না, টুকটাক করি। তো সে আমাকে একটা ছবি দেখালো যে দেখো তো এই কাজটা পারবা কিনা। তো আমি ভাবলাম যে হ্যাঁ এটা তো আমি পারবো মনে হয়, যে ঠিক আছে এটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি 5,000 টাকা দেবো। তো আমার ওখানে একটা টাকার লোভ কাজ করছে, আমি ভাবলাম যে ওকে, যেহেতু আমার জব নাই, এটা করতে পারলে তো 5,000 টাকা পাবো, মানে বিশাল একটা অ্যামাউন্ট। তখন আমি চলে গেলাম একদম ঢাকার ইমামগঞ্জে আর কি, ওখান থেকে মূলত ম্যাটেরিয়ালসটা কালেক্ট করা। তো সেখান থেকে আমি মোটামুটি একটা সুইটেবল ম্যাটেরিয়ালস নিয়ে আমি ওই কাজটা শুরু করলাম। তো 10-15 দিন কাজ করার পরে আমি ওই প্রোডাক্টটা কমপ্লিট করলাম। এটা 5 ফিট বাই 5 ফিট বিশাল একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, একদম পাটের সূক্ষ্ম বুননে। এটা আমার প্রথম কাজ ছিল। তো ওই কাজটা করার পরে আমি যখন তাকে আউটপুটটা দেখালাম, সে খুব খুশি হলো, বললো যে ঠিক আছে, আমাকে 5,000-এর বদল 5,500 টাকা দিল। তো আমি তো বেজায় খুশি। বললো যে এই প্রোডাক্টটা আমি বাইরে থেকে অর্ডার করতে চেয়েছিলাম, ওনারা একটা দাম চাইছে 22,000 টাকা, সে এটা আমার থেকে 5,000 টাকায় নিয়েছে। তো বললো তাহলে আমরা চাইলে এই ধরনের বিজনেস করতে পারি, এই ধরনের প্রোডাক্টের। তুমি যদি প্রোডাকশনে থাকো, আমি মার্কেটিংয়ে থাকবো। ওকে ফাইন। দেন আমার মনে হলো যে তাহলে করা যায়। আমি শুরু করলাম তখন ঘরোয়াভাবে একটু, বাট যেহেতু ওটা শেয়ারের বিজনেস ছিল, আমি ওখানে কোনোভাবে চিটেড হলাম। দেন 3-4 মাস পরে আমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিলাম, লিভ নিয়ে নিলাম। তারপর মনে হলো যে আবার 2-3 মাস গ্যাপ গেল মাঝখানে। তারপর আমি আবার একটু করে কাজ শুরু করলাম। তখন আমি ছোট যেমন প্লান্ট হ্যাঙ্গার আছে বা টিস্যু বক্স, ছোটো ওয়ালম্যাট, এগুলো তৈরি করলাম। এটা আমি 2020 সালের কথা বলছি। এগুলো তৈরি করার পর দেখি যে না, অর্ডার আসতেছে টুকটাক। যখন দেখলাম যে অর্ডার আসতেছে, ইভেন কাস্টমারদের প্রোফাইল ঘেটে, এটা কিন্তু অনলাইন মার্কেটিংয়ে, কাস্টমারদের প্রোফাইল ঘেটে মনে হলো যে না, এই কাস্টমারটা প্রোডাক্টটা নিবে। কারণ ওনার কাছে 200 টাকার একটা প্রোডাক্ট তো আমি মানে কেউ তো আমাকে আগে অ্যাডভান্স করবে না কখনো, যেহেতু আমাকে চিনে না। আমাকে ইনভেস্ট করে প্রোডাক্ট তৈরি করে তারপর ওনাদেরকে আমার ডেলিভারি দেওয়া লাগবে। তো তখন আমি ধারটা নিয়েই কিন্তু ওই প্রোডাক্টগুলো তৈরি শুরু করলাম। যখন ডেলিভারি দিলাম তখন তো আমার টাকাটা চলে আসছে, আমি ধারও দিয়ে ফেলতে পারতেছি। এইভাবে কিন্তু আমার একটু করে আমার ক্যাপিটালটা ইনক্রিজ করতেছে। মেহমেদের সেই স্বপ্ন ঝালর, একটি উদ্যোগ যা শুধু পণ্য তৈরি করে না,
বরং ধারণ করে বাঙালির ঐতিহ্য আর হাতের জাদুকে। পাট আর ম্যাক্রেস বুননের নিপুণ কারুকার্যে এখানে জীবন পায় গৃহসজ্জার অজস্র অনুষঙ্গ, রানার থেকে দোলনা, সবই যেন শিল্পীর হাতে প্রাণ পাওয়া ক্যানভাস। এই তরুণ প্রমাণ করছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। তিনি শুধু নিজেদের জন্য নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণের জন্য কাজ করছে। মেহমেদের কাজ অন্যদের কাছে উদাহরণ সৃষ্টি করছে, যা প্রমাণ করে যে অদম্য তারুণ্য আর সঠিক দিক নির্দেশনা পেলে যে কোনো স্বপ্নই অর্জনযোগ্য। আমি যে কাজটা করছি, প্রথমে আমি জুট প্রোডাক্ট নিয়ে কিন্তু শুরু করেছিলাম, এখন কিন্তু আমি জুটের মধ্যে নাই, আমি একদমই টোটালি ম্যাক্রেমের মধ্যে চলে আসছি, মানে কর্ডের বুননের মধ্যে চলে আসছি। শুরুটা ছিল কিন্তু আমার জুটের ফেব্রিক বা জুটের কর্ড বা জুট রিলেটেড যে ম্যাটেরিয়ালসগুলো। আমরা জানি যে আমাদের জুট প্রোডাক্ট হয় কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি 60% জুট থাকে তাহলে এটা জুট প্রোডাক্ট। তো আমার সেই প্রোডাক্টগুলো 60%, 80%, 100% ছিল জুট। কিন্তু আমি আস্তে আস্তে এই যে আমার মানে একটু একটু সামনের দিকে যাচ্ছি, আমি জুটের সাথে কটন অ্যাড করছি, সিনথেটিক অ্যাড করছি, মানে টোটালি বুননের দিকে চলে আসছি। আমাদের ক্রাফটের কাজগুলো সাধারণত জুটের কাজগুলি 3টা ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হলো শুধু সুইং হয় সেখানে, মানে জুটের ফেব্রিক বা জুটের কর্ড যাই এগুলো শুধু সুইং করে প্রোডাক্ট তৈরি করা হয়। আরেকটা ক্যাটাগরি হলো যেখানে শুধু গ্লু ইউজ করা হয়, গ্লু দিয়ে অ্যাটাচ করে কাজ করা হয়। আরেকটা ক্যাটাগরি হলো শুধু বুনন করা হয়। হ্যাঁ, এটা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক বা হাতে হোক। তো আমি প্রথমে করেছিলাম কিন্তু গ্লুয়ের কাজটা, সুইংয়ে যাইনি, কারণ সুইংয়ে কাজ করলে মেশিনারিজ লাগবে, ওটা সম্ভব না। আমি গ্লু দিয়ে শুরু করলাম, দেন ওর প্রোডাক্টটা ছিল বুননের, তো আমি গ্লু থেকে আস্তে আস্তে বুননের মধ্যে কনভার্ট করলাম। তো আমি এই যে ফেয়ারগুলোতে যাচ্ছিলাম, আমার 80% প্রোডাক্ট ছিল বুননের, ম্যাক্রেমের বুননের কাজগুলো ছিল। তো দেখলাম যে তখন মোটামুটি দেশে খুব একটা মানে প্রচলিত হয় না এই ধরনের প্রোডাক্ট, মানুষ নিচ্ছে, পছন্দ করছে। তো আমি আরও বেশি আমার ইন্সপায়ারেশন কাজ করলো। তখন আমি ফ্যামিলি থেকে একটু একটু হেল্প নিলাম, যে মনে হলো যে না এবার আমার বড় করে করা উচিত। তো আমি বাড়ি গেলাম, বাড়ি যখন গেলাম অনেকগুলো মানে কয়েক বস্তা কর্ড নিয়ে গেলাম আর কি, এটাকে কর্ড বলে, দড়ি টাইপ যেটা। তো গ্রামে যখন কাজ শুরু করলাম, আশেপাশের লোকজন বলা শুরু করলো কি ঢাকায় পড়াশোনা করে যে এখন দড়ির ব্যবসা করে, দড়ি নিয়ে কাজ করে। হ্যাঁ, মানুষ মানে হাসাহাসি করতেছে আর কি, যে হাসাহাসি করুক। ইভেন আমার দাদাও খুব হাসাহাসি করতো আমাকে নিয়ে, যদিও দাদা পরবর্তীতে আমার অনেক বড় সাপোর্ট দিছে কিন্তু। তো আমার দাদু হাসাহাসি করতো শুরুর দিকে, এগুলো তো শিকা টিকা বানাইতাম আমরা, এইগুলো কি এখন কি বানায় না বানায় এগুলো বলতো, কিন্তু এইগুলো কেউ কিনে? তো আমি ওনাদের বোঝাতাম যে এগুলো যদি কেউ না কিনে তাহলে আমি কেন কাজ করতেছি, বা আমি কিভাবে ঢাকায় মানে আমার লিভিং কস্ট বেয়ার করতেছি। আমি একদম স্টার্টিংয়ে যখন একটা ফেয়ারে গেলাম চিটাগং রেডিসন ব্লুতে, আমি ওখানে 90,000 টাকা লস করলাম একদম শুরুতেই। তো লস মিনস হলো যে ওই ফেয়ারটা এমন একটা সময় ছিল যে ওই সময় হোম ডেকোর আইটেমটা খুব একটা যাওয়ার মতো ছিল না, লাইক তখন রমজানের ঈদ ছিল। হ্যাঁ, ওই সময় আমার হোম ডেকোর চলবে না, এটা স্বাভাবিক, কিন্তু এটা আমি বুঝতে পারি নাই। না বুঝে স্টল নেওয়াতে আমার চিটংয়ের স্টল ভাড়া অনেক বেশি, স্টল ভাড়া ছিল রেডিসনে, সব মিলে আমার 90,000 টাকা লস হয়ে গেল। ওটা আমার অনেক বড় একটা ধাক্কা ছিল। ঝালর কেবল একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, এটি অনেক মানুষের কর্মসংস্থানের ঠিকানা। যে হাতগুলো একসময় ছিল কর্মহীন, আজ সেই হাতগুলোই বনে চলেছে স্বপ্ন আর স্বাবলম্বিতার গল্প। মেহমেদ রৌদ্র শুধু উদ্যোক্তা নন, তিনি একজন কারিগর, যিনি মানুষের জীবনকেও নতুন করে বুনতে শেখাচ্ছেন। শিক্ষার আলোয় আলোকিত হয়ে মেহমেদ উপলব্ধি করেছেন জ্ঞান ভাগ করে নেয়ার মধ্যেই প্রকৃত সাফল্য। তাই ঝালর এখন শুধু নিজের পায়ে দাঁড়ানো নয়, নতুন নতুন উদ্যোক্তা তৈরির এক বিশাল কর্মযজ্ঞে নেমেছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা গড়ে তুলছে আরও অনেক স্বপ্নদ্রষ্টা, যারা আগামীতে এই শিল্পের ধারাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। আমার এই কাজটা শেখার প্রধান কারণটাই হলো যে আমি নিজের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি করব পড়ালেখা শেষেই। অনেকেই পড়ালেখা শেষে একটা চাকরির জন্য ঘোরাঘুরি করে, কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি পড়ালেখা শেষেই যেন নিজেকে স্বাবলম্বীভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এবং কি আমি যখন স্বাবলম্বী হব আমার মাধ্যমেও যেন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং কি আমাকে দেখে তারা শিখে যেন পড়াশোনার শেষে
চাকরির পেছনে না ছুটে নিজের জন্য কিছু একটা করা, কোনো কাজ শিখে সেটা দিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা। আমি অলরেডি পাট পণ্য নিয়ে কাজ করছি। আমার পেজের নাম হচ্ছে ভূমিজা। আমি সেখানে পাটের বিভিন্ন জিনিস তৈরি করি। আমি চাচ্ছিলাম আরও কিছু ওখানে ইনক্লুডিং করতে, যার কারণে আমার ম্যাক্রাম পণ্যটা ভাইয়ার কাছ থেকে শেখা। আমি চাই পরবর্তীতে এটা যেন আমার পেজটা যেন অনেক গ্রো করতে পারি, আমি যাতে আরও বিভিন্ন নারীদের নিয়ে কাজ এগিয়ে যেতে পারি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। মেহমেদ রৌদ্র এক তরুণ, যার চোখে স্বপ্ন আর হৃদয়ে নতুন কিছু করার অদম্য সাহস। ঐতিহ্যকে ধারণ করে আধুনিকতার সাথে মিশিয়ে এক নতুন যাত্রার সূচনা করেছেন তিনি। তার এই জয়যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং একদল স্বপ্নবাজ তরুণের সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। আমার মেইন টার্গেটটা ছিল আমি বেসিক নটটা জানবো, যেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং আমি সেটা ভাইয়ের থেকে শিখে নিয়েছি। ভালো প্রোডাক্ট যেটুকু পারি আমি চেষ্টা করতেছি, এবং আমারও নিজের উপরে কনফিডেন্স রয়েছে যে আমি ভালো পারবো। মেহমেদের কাছে তার যাত্রা কেবল শুরু, কারণ তার চোখে আজ আরও বড় স্বপ্ন। মেলা থেকে অনলাইন মার্কেট, দেশীয় বায়ার থেকে আন্তর্জাতিক বাজার, ঝালর আজ সবখানে নিজের পদচিহ্ন রাখছে। তাদের পণ্যের সূক্ষ্ম কারুকাজ আর উন্নত মানই আজ তাদের সাফল্যের চাবিকাঠি। ফেসবুকে অ্যাড দেখে ভাবছি যে হ্যাঁ, এটা তো একটা ইউনিক কিছু, যে এটা আমরা করতে পারি বাসায় বসে অবসর সময়, সিরিয়াল না দেখে, মোবাইল না টিপে আমরা এই কাজগুলোর মধ্যে নিজেদের ক্রিয়েটিভিটিগুলা মানে প্রকাশ করতে পারি। পরেই তো ভাইয়ের কাছে আসার পরে শিখে আমি যখন পেজে দেই আমার ছবি দেওয়ার সাথে সাথে আমার 2-3টা অর্ডার চলে আসে, এবং সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতে থাকে যে একটা ইউনিক জিনিস তুমি শিখতেছো, এবং এটা স্বল্প মূল্যের মধ্যে সবার কাছেই গ্রহণযোগ্য। হস্তশিল্পীর এই পণ্যগুলো শুধু গৃহসজ্জা নয়, প্রতিটি পণ্য যেন এক একটি গল্প, এক একটি ঐতিহ্যের ধারক। সকল কর্মী মনের সকল রঙে রাঙিয়ে তোলেন প্রতিটি পণ্য। কর্মীদের নিপুণ হাতের বুনন যেন বনে চলছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিছু বানাই, যেটা মানুষ শখের বাইরেও প্রয়োজনে ব্যবহার করতে পারে। তো দেখলাম যে একটু অ্যাস্থেটিক যারা, মানে শৌখিন যারা, ওরা অ্যাস্থেটিক প্রোডাক্টগুলো পছন্দ করে। আমি ওয়াল শেলফ বানাতে শুরু করলাম, কাঠের ওয়াল শেলফ আমার কর্ডের ডিজাইন করে। তো দেখলাম যে এটারও ভালো একটা রেসপন্স, আমি এটা প্রোডাকশন করলাম, এটা আমার হিউজ সেল হচ্ছে। তারপরে আমি গেলাম মিররে, আয়নার একটা ভালো রেসপন্স, এগুলো মানুষের লাগে, এটাও আমার হিউজ পরিমাণ সেল হচ্ছে, মানে খুব ভালো রেসপন্স। দাম কম, এগুলোর দাম কিন্তু 1000-এর নিচে, মানে হয়ে যাচ্ছে, সেল হচ্ছে, এগুলো থাকে না। তারপর ছোট ছোট আইটেম যেমন চাবি চেইন, মেয়েরা ব্যাগের মধ্যে যে ঝুলিয়ে রাখে চেইন টাইপগুলো, ওইগুলো তৈরি করলাম। এগুলো 100 থেকে 200 টাকার মধ্যে। এগুলো মেলায় গেলে দেখা যায় অনেকে আসে যারা অনেক দামি জিনিস নিতে পারে না, স্টুডেন্টরা, তারা মনে করে যে আরে জিনিসগুলো তো অনেক সুন্দর, দেখি কিছু নেওয়া যায় কিনা। তো কম টাকার মধ্যে কি আছে, তো কম টাকার মধ্যে ছোট চাবি চেইনগুলো থাকে, ওরা এটা কিনে নিয়ে ব্যাগের মধ্যে ঝুলায় দেয়। দেখি যে এটাও ভালো চলতেছে। ইভেন বিভিন্ন কর্পোরেট অর্ডার আসে আমার এই ছোটো ছোটো আইটেমগুলোর উপরে, মানে কর্পোরেট অফিসগুলোতে ওনারা যে ইয়ারলি গিফট করে ওনাদের স্টাফদের বা বিভিন্ন প্রোগ্রামে, এগুলোর অর্ডার আসে। তো আমি ছোটো আইটেমগুলো তৈরি করলাম। তারপরে আমি দেখলাম যে কয়েকটা ব্যাগ তৈরি করলাম, লেডিস ব্যাগ। দেখলাম যে অনেকেই টুকটাক কাজ করতেছে, বাইরে থেকে এগুলো আনতেছে। তো লেডিস ব্যাগ ম্যাক্রামের তৈরি করলাম, দেখি যে না, ব্যাগেরও ভালো একটা রেসপন্স। তো আমি এই যে মানে 100 থেকে 200 থেকে 2000 টাকার মধ্যে আমার জন্য সেলিং প্রাইস থাকে, এই বাজেটের মধ্যে আমি বেশ কিছু প্রোডাক্ট লিস্ট করে সেগুলো তৈরি করে আমি মার্কেটে ছাড়লাম। দেখি যে আলহামদুলিল্লাহ আমার রেসপন্স খুবই ভালো। ঝালর কেবল একটি বাণিজ্যিক ব্র্যান্ডের নাম নয়, এটি এক গভীর আন্দোলনের প্রতীক। এই আন্দোলন প্রমাণ করে যে মানুষের অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।
মেহমেত রৌদ্র একত্রিত করেছে যারা শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। এই আন্দোলনের মূল মন্ত্র হল সমাজের প্রচলিত ধারণা ভেঙে নতুন কিছু সৃষ্টি করা। মেহমেত রৌদ্র তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুনত্ব এনেছে, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে। আমি যেহেতু গুণগত মান ঠিক রেখে কাজ করি বা করার চেষ্টা করছি, তো অবশ্যই মানুষের ভালো লাগবে। তো হচ্ছে সেই ক্ষেত্রে মানুষের চাহিদা মেটানোর জন্য আমি তো একা পারবো না সেই কাজগুলো করতে। তো অবশ্যই কর্মী নিজে মানে যেমন এখন শিখছি তেমন শেখাবো, তাতে করে তারাও শিখলো, তারাও তো লাভবান হবে আর্থিকভাবে, তারপরে তারাও একসময় হয়তো উদ্যোক্তা হবে। ঝালরের পেছনে রয়েছে একদল উদ্যমী তরুণ। তারা বিভিন্ন প্রেক্ষাপট থেকে এলেও তাদের লক্ষ্য এক, নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করা। এ তরুণরা সম্মিলিতভাবে কাজ করছে, একে অপরের শক্তি হয়ে উঠছে। তাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ঝালরকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আপনি যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন কখনো শিখতে পারবেন না। আপনার কনফিডেন্স আছে কিন্তু পরিশ্রম নাই, আপনি পারবেন না। আপনার পরিশ্রম আছে কিন্তু ধৈর্য নেই, পারবেন না। আপনার তিনটেই লাগবে। আপনি তিনটা নিয়ে কাজ শুরু করেন, আপনি অবশ্যই পারবেন। আর আমার কথাগুলো শুনে ওনারা সেভাবেই কাজ করে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো কাজ করে। ইভেন আমার কাজের ফিনিশিং যেরকম, আমার কাজের কোয়ালিটি যেরকম, আমার স্টুডেন্টের মধ্যে 95% স্টুডেন্টদের কাজের কোয়ালিটি সেম। সেজন্য আমার যখন বাল্ক কোনো অর্ডার আসে, আমি চাইলে ওদের থেকে এখন প্রোডাক্ট নিতে পারি। তো আমি যেমন কাজ শিখিয়ে একদিকে আমার আর্নিং হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি আমার প্রোডাক্ট নেওয়ার বেলায় আমি ওদের কিন্তু একটা বিগ সাপোর্ট পাচ্ছি। তো ওনাদেরকেও আমি এইভাবেই বলি যে আপনারা এমন প্রোডাক্ট তৈরি করেন যেগুলো আপনি ইজিলি সেল দিতে পারবেন, প্রাইস কম হবে। আর আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্রেনিং নেওয়া অবস্থাতে ওদের মানে প্রোডাক্ট অর্ডার চলে আসে। ওরা যা তৈরি করতেছে ট্রেনিংয়ে এগুলি ওদের সেল হয়ে যাচ্ছে। আর আমার প্ল্যান হলো যে যেহেতু আমি একজন উদ্যোক্তা, আমি একজন কর্মী, আমি একজন সেলসম্যান বলা যায়, অবশ্যই আমার ড্রিম আমার ঢাকার মধ্যে একটা শোরুম হবে। আমি একটা শোরুম দেবো ঢাকার কোথাও, যে একটা ছোট্ট একটা গোছানো শোরুম থাকবে। দেন আমি এই শোরুমটাকে সারা দেশে স্প্রেড করবো, বেশ কয়েক জায়গায় আমি একটা আউটলেট দেবো, নিজেও এক্সপোর্ট করব। মেহমেত রৌদ্র এবং ঝালর এর এই জয়যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক। মেহমেত রৌদ্র প্রমাণ করেছেন, স্বপ্ন দেখতে জানলে আর সেই স্বপ্ন পূরণে অবিচল থাকলে প্রতিটি প্রতিবন্ধকতাই পরিণত হয় নতুন সাফল্যের সোপানে। ঝালর শুধু পণ্য উৎপাদন করে না, এটি সৃষ্টি করে সম্ভাবনা, জন্ম দেয় নতুন উদ্যোক্তা আর দেখায় এক উজ্জ্বল ভবিষ্যতের পথ।